ছাড়া সাধারণ সময় মানুষের বসবাস সম্ভব না। অমাবস্যা পূর্ণিমার সময় ভরা কাঁঠাল কিংবা মরা কাঁঠালে আপনি দেখবেন যে জমির উপরে যদি বাঁধ না থাকতো তাহলে 2 ফুট 3 ফুট পানি হয়ে যেত। দরকার নিয়মিত রক্ষণাবেক্ষণ, এবং আমি মনে করি এটা সরকারি আমলাদের দিয়ে হবে না, স্থানীয় জনসাধারণকে ক্ষমতায়ন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। নারী শান্তিরক্ষী পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, জানালেন প্রধানমন্ত্রী। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তা, হুঁশিয়ারি আওয়ামী লীগের। রাঘব বোয়াল থেকে চুনোপুটি ছাড় পাবে না কেউ, বলছে দুদক। তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় না গিয়েই খুলনার কয়রা থেকে ফিরলেন প্রতিমন্ত্রী। হেলিকপ্টার থেকে কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ বিতরণ করে উড়ে গেলেন তিনি। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী টিকে থাকার প্রাণপণ লড়াই করছেন। সকালে খুলনার কয়রায় যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। বেলা 11:30টার দিকে কপোতাক্ষ কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে ক্ষতিগ্রস্ত 500 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্তদের প্রতিবেদন প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। পরে প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের পুরো প্রতিবেদন হাতে পেয়ে 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকার ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘের তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে, বিশুদ্ধ পানির সমস্যা। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা পর্যায়ক্রমে যত দ্রুততর সম্ভব এই সমস্যাগুলি আমরা সমাধান করবো ইনশাল্লাহ। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে খুলনার কয়রায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের পরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ কিন্তু আসলে বেড়েই চলেছে। কয়রা উপজেলার দশালিয়া যে জায়গাটি, এই জায়গাটিতে বড় একটি জায়গায় বেড়ি বাঁধ যেটি ছিল সেটি আসলে ভেঙে গিয়েছে। স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করছিলেন এই বেড়িবাঁধটি সংস্কারের জন্য। প্রায় 2 শতাধিক মানুষ, স্থানীয় মানুষ, তারা কিন্তু আজ ভোর 6টা থেকে মাটি ফেলে বিভিন্ন ধরনের বালু দিয়ে যে জায়গাটি ছবিতে দেখা যাচ্ছে সেই জায়গাটিতে কিন্তু আসলে পুনরায় নির্মাণ করার চেষ্টা করেছিলেন। তবে সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে পুনরায় আবারও ভেঙে গেছে। অর্থাৎ স্থানীয় মানুষের যে দুর্ভোগ, সারাদিনের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আসলে লাঘব হয়নি। একটু বলে রাখি, আজ কিন্তু সকালে এই কয়রা এলাকায় স্থানীয় মানুষের দুর্ভোগ দেখতে এসেছিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি আজ খুলনা কয়রার কপোতাক্ষ কলেজে আসেন এবং সেখানে স্থানীয় মানুষের সাথে কথা করেন। যদিও তার এই জায়গাটিতে আসার একটি কথা আমরা শুনেছিলাম যে তিনি দুর্যোগ প্রবণ এলাকায় আসবেন এবং এই জায়গাগুলো আসলে পরিদর্শন করবেন, তবে তিনি সেখানে আসলে আসেননি। স্থানীয় মানুষ যারা আছেন তারা আসলে বলছেন তারা আসলে প্রতিমন্ত্রীকে এখানে চেয়েছিলেন, তারা তাদের যে দুর্ভোগ সেটি আসলে সচক্ষে দেখাতে চেয়েছিলেন, সেটি দেখাতে না পারায় তারা আসলে হতাশ হয়েছেন। এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলেছি, এখানকার লোকজনের সাথে আমরা কথা বলছি, তারা আসলে বলছেন যে এই যে বেড়িবাঁধটি, এই বাঁধটি কিন্তু এখানে 1 বছর আগে সংস্কার করা হয়েছিল এবং সেই সংস্কারটি ছিল একেবারেই নামমাত্র সংস্কার। ফলে সামান্য যে ঝড় হয়েছে বা সামান্য জোয়ারে কিন্তু এটি একেবারেই বিলীন হয়ে গেছে এবং এই মুহূর্তে ছবিতে যেটা দেখা যাচ্ছে এখানকার মানুষ পরপর 2টি জায়গায় আজ ভোর 6টা থেকে মাটি ফেলে এবং বালু ফেলে যে জায়গাটি আসলে নির্মাণ করেছিলেন সেটি কিন্তু জোয়ারের চাপে পুনরায় ভেঙে গেছে। স্থানীয় মানুষরা আসলে অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ড যেভাবে এই জায়গাটি সংস্কার করার জন্য যা যা দেওয়ার প্রয়োজন সেই সহযোগিতাটা আসলে তারা করেনি। ফলে স্থানীয় মানুষের এই যে দিনভর কষ্ট, সেই কষ্ট কিন্তু আসলে মাটিতে পরিণত হচ্ছে, সেই কষ্ট আসলে মাটিতে পড়ে গেল। তো এখানকার মানুষের নানা রকম অভিযোগের কথা আমরা শুনছিলাম, পাশাপাশি এখানকার যে দুর্ভোগের কথা বলছেন, কয়রার এই দশালীয় বাদেও কিন্তু কয়রার বেশ কয়েকটি জায়গায় একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু কয়রার এই জায়গাটি বাদে 20টি পয়েন্টে কয়রা এরকম প্লাবিত হয়েছে। এর পাশাপাশি পাইকগাছা সহ অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনার কয়রা থেকে বেড়িবাঁধ ভাঙন সহ সবকিছু নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনার কয়রায়। রেমালের ক্ষয়ক্ষতির আরও খবর জানবো আমরা। এই মুহূর্তে পটুয়াখালীর পায়রায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, আপনি দেখতে পাচ্ছেন এই যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পর এই প্রথমবারের মতো কোস্টগার্ড কিন্তু সাধারণ মানুষের ক্ষতিগ্রস্তদের মাঝে হাত বাড়িয়ে দিচ্ছে। এই কোস্টগার্ড কিন্তু এদেরকে এই কলাপাড়া উপজেলায় যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে, সেখানে প্রায় 350 মানুষের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ করছে কোস্টগার্ড। এছাড়া এদেরকে কিন্তু ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। তাছাড়া আমরা যদি বলতে পারি এই উপকূলীয় জেলা পটুয়াখালী আজকে এই যে কলাপাড়ায় যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কলাপাড়া আসবেন। তিনি এই যে সাধারণ মানুষ রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, যারা অসহায় মানুষ, তাদের মাঝে কথা বলবেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এই যে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু 3 জন লোক কিন্তু মারা গেছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি সহ নানা স্থাপনা বিধ্বস্ত হয়েছে এখানে। আপনারা যদি বলতে পারি যে এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। পটুয়াখালীতে কিন্তু 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। আপনারা যদি বলতে পারি উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। পটুয়াখালীতে কিন্তু 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ভিতর কিন্তু 10 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত আগেই ছিল। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু এখানে 7 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে কিন্তু লোকালে পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করে এখানকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। আমি এখানে যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সাগর বন্যা, এটা পায়রা বন্দরের যে লালুয়া রয়েছে এই জায়গায় 1 কিলোমিটার বেড়িবাঁধ নাই। এখানকার মানুষ কিন্তু পানি বন্দী অবস্থায় ছিল। দীর্ঘ যেহেতু 2 দিন তাণ্ডব চালিয়েছিল, এই 2 দিন তাণ্ডবই কিন্তু এখানকার মানুষ পানি বন্দী অবস্থায় ছিল এবং খুব অসহায়ের ভিতর ছিল। আর এই অসহায়ের ভিতর আজকে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এবং এদের মাঝে শুকনো খাবার, চাউল এবং শহর বিশিষ্টকরণ ট্যাবলেট সহ নানা কিছু কিন্তু তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এবং আমরা যদি বলতে পারি শুধু এখানে কিন্তু আরো ত্রাণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু ত্রাণ দিবে এবং আমরা বলতে পারি যে এই যে কোস্টগার্ড যারা এই সাধারণ মানুষের মধ্যে এগিয়ে আসছে, এদের কিন্তু যারা এখানে অসহায় মানুষ আছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তবে আমরা বলতে পারি সর্বশেষ যে উপকূলীয় জেলায় রেমারের তাণ্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। এই ছিল আমার কাছে রেমারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর পায়রায়। অন্য প্রসঙ্গ, বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। সকালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ থেকে নারী শান্তিরক্ষী পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা না করে মানব কল্যাণে অর্থ ব্যয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বের শান্তির প্রতিষ্ঠায় নিয়োজিত বীর যোদ্ধাদের সম্মানে প্রতি বছর 29 মে পালন হয়ে আসছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের কথা। বক্তব্যে চ্যালেঞ্জময় নতুন বৈশ্বিক বাস্তবতায় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের আরও বেশি প্রশিক্ষিত করে পাঠানোর কথা জানান সরকার প্রধান। বলেন, বাংলাদেশ থেকে এখন আরও বেশি নারী সদস্য নিতে আগ্রহী জাতিসংঘ। এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট 3038 জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে। তুমি একটু বলে চাই, এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতায় টাকা না ঢেলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ মানব কল্যাণে অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু
অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে। পরে বিভিন্ন মিশনে কর্মরত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শান্তিরক্ষীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আস্থার নাম বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্ট ব্যান্ডমেড। বোয়ার শহরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই একটি মাত্র হাসপাতালে আছে এক্স-রে মেশিন, যা জাতিসংঘে নিয়োজিতদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে স্থানীয়দের। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই থেকে প্রায় 1 ঘন্টা উড়োজাহাজে, পরে আরও প্রায় 1 ঘন্টা হেলিকপ্টারে করে যেতে হয় বুয়ার শহরে। এখানে জাতিসংঘের মিনুস্কা মিশনে নিয়োজিত বাংলাদেশের 2টি কন্টিনজেন্ট। এর মধ্যে একটি হচ্ছে মেডিকেল কন্টিনজেন্ট ব্যান্ডমেড 2x2। জাতিসংঘের মিনুস্কা মিশন নিয়োজিত বিভিন্ন দেশের সদস্যদের চিকিৎসা সেবা দেয়া ব্যান্ডমেডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এরই মধ্যে সুনাম অর্জন করেছে এই কন্টিনজেন্ট। ম্যালেরিয়া, তারপর হচ্ছে বিভিন্ন স্কিন ডিজিজ, বিভিন্ন টাইফয়েড ফিভার, এগুলো পেশেন্ট আমরা দেখি। জাতিসংঘ মিশনে নিয়োজিতদের পাশাপাশি স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে ব্যান্ডমেড। সপ্তাহে 2 দিন দেওয়া হয় এই সেবা। ব্যান্ডমেডের চিকিৎসার মান এই শহরের হাসপাতালগুলোর চেয়েও ভালো, এমন দাবি স্থানীয়দের। একটা হসপিটাল আছে ক্যাথলিক হসপিটাল, মেশিন 2 নষ্ট, এক্সরে করব দেখা তো খারাপ, আর লেভেল 2 এক্সরে তো এমনি বাইরে থেকে এক্সরে করতে থাকা লাগে, এখান থেকে এমনি করে সবাই মেন খুশি। জটিল অপারেশন থেকে শুরু করে জরুরি যে কোনো চিকিৎসা সেবা সবই পাওয়া যায় এখানে। এখানে সেন্ট্রাল আফ্রিকার স্থানীয় ফোর্সেস লাইক ফাকা আর্মি, সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল আফ্রিকান পুলিশ এবং যারা সিভিল জনগণ আছেন আমাদের আশেপাশে, তাদেরকেও আমরা ডেন্টাল সেবা দিয়ে থাকি। আমরা ইতিমধ্যে মাইন্ড ব্লাস্ট এবং লাইফ সাপোর্টের রোগী আমরা সফলভাবে ট্রান্সপোর্ট করেছি গত 5 মাসের ভিতরে। বুয়ার শহরে একমাত্র এই হাসপাতালেই আছে এক্স-রে সুবিধা, ফলে এখানকার সাধারণ জনগণও এখানেই ভিড় করেন। বুয়ার শহরটা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের 3য় বৃহত্তম শহর, কিন্তু আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে এত বড় একটা শহরে কোনো এক্স-রে মেশিন নাই। প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আমরা তাদের স্থানীয় জনগণদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বুয়ার শহরে চিকিৎসা সেবার অন্যতম নাম বাংলাদেশ কন্টিনজেন্টের ব্যান্ডমেড। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত যারা সৈনিক রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে এই কন্টিনজেন্টে কর্মরতরা। শুধু তাই নয়, স্থানীয় জনসাধারণও এখান থেকে বিনামূল্যে পাচ্ছেন স্বাস্থ্যসেবা। বুলবুল রেজা, সময় সংবাদ, বুয়ার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সরকারের। কোনো ব্যক্তির দুর্নীতির দায় নেবে না সরকার, ছাড়ও দেবে না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। দুদক আইনজীবী বলছেন, রাঘব বোয়াল কিংবা চুনোপুটি প্রমাণ পেলে ছাড় পাবে না কেউই। আফজাল হোসেনের রিপোর্ট। 2019 সালের সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে সরকার। এরপর বিভিন্ন ক্লাবে ও প্রতিষ্ঠানে একের পর এক অভিযানে গ্রেফতার করা হয় অনেককে। সে সময় যাদের গ্রেফতার কিংবা আইনের আওতায় আনা হয়েছিল বেশিরভাগই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মাঝারি পর্যায়ের নেতা। মধ্য বা নিচু পর্যায়ের নেতাদের গ্রেফতার কিংবা শাস্তি হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন অনেকেই। এই অবস্থায় অনেকটা মাঝ পথেই থেমে যায় দুর্নীতি বিরোধী অভিযান। আবার বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় থাকা বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে পালায় পিকে হালদার। যদিও পরে ভারতে গ্রেফতার হন তিনি, কিন্তু তাকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি এখনো। এই প্রেক্ষাপটে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। গণমাধ্যমে খবর আসার পর অনেকটা চাপে পড়েই নড়ে চড়ে বসে সংস্থাটি। এরই মধ্যে বেনজিরের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। প্রয়োজনে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাওয়া হতে পারে দুদকের পক্ষ থেকে।
গেল জাতীয় নির্বাচনের ইস্তেহারে দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবেই বেনজিরের বিরুদ্ধে তদন্ত বলে মনে করছেন অনেকেই। এছাড়া বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত কিংবা আইনি পদক্ষেপ দুর্নীতিবাজদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। এই দুর্নীতির সাথে যদি অন্য কারো সম্পৃক্ততাও বের হয়ে আসে তাহলে তা আইন তার নিজস্ব গতিতে চলবে। আওয়ামী লীগ কোনো ক্ষেত্রেই হস্তক্ষেপ করবে না। দুদক আইনজীবী বলছেন, অপরাধী যত বড়ই হোক কোনো ছাড় দেওয়া হবে না। পুঁটি বলেন, রুই পুঁটি বলেন, সেগুলো আমাদের কিছু যায় আসে না। আপনারা দুদককে পাত্তা দেন আর না দেন, দুদক তার মতো করেই কাজ করবে। দুদক কোনো সমালোচনা কিংবা আলোচনার প্রেক্ষিতে নয়, যথাযথ তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেয় বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন যে যত ক্ষমতাশীলই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে। ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দুপুর 12টা পর্যন্ত প্রায় 20% ভোট পড়েছে উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে তিনি জানান, ঘূর্ণিঝড়ে স্থগিত হওয়া 20টি উপজেলায় ভোট হবে 9 জন। ভোট কেন্দ্রগুলো থেকে আসলে আমাদের অনেক জায়গাতেই মোবাইল নেটওয়ার্ক ডিস্টার্ব থাকাতে এ পর্যন্ত কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেটার প্রকৃত তথ্য আমরা সংগ্রহ করতে পারছি না। আমরা ম্যানুয়ালি সংগ্রহ করছি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য আমরা যেটা দেখেছি, যে কেন্দ্রগুলোতে এসেছে সেখানে শতকরা 20% নিচে ভোট পড়েছেন মর্মে জানা গিয়েছে। এটা প্রাথমিক তথ্য। উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনে কর্মপরিকল্পনা সাজানো হলেও দেশে সেভাবে বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ, কমছে না বেকারত্বের চাপ। বরং গেল 1 বছরে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1.25 লাখ। এ অবস্থায় আসছে বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। কাজের সন্ধানে শহরমুখী মানুষের ঢল পরিচিত এক দৃশ্য বাংলাদেশে। উন্নয়নের তৃপ্তির ঢেকুর তোলার পাশে গলার কাঁটা হিসেবে আটকে আছে যে কটি সমস্যা, তার একটি বেকারত্ব। বিবিএসের সবশেষ শ্রমশক্তি জরিপের তথ্য, দেশে মোট জনসংখ্যা 17,39,40,000-এর বিপরীতে কর্মক্ষম মানুষ রয়েছে 12,20,10,000। এর মধ্যে শ্রমশক্তির আওতায় থাকা 7,37,50,000-এর মধ্যে বেকার রয়েছে 25,90,000 নারী পুরুষ। হিসেব বলছে কাজের সন্ধানে থাকা এসব মানুষের সংখ্যা বছর ঘুরতে বেড়েছে 1,20,000। শ্রমবাজারে চাকরি নামের সোনার হরিণ খুঁজতে থাকা বেকারদের প্রশ্ন, কেন মিলছে না তাদের কাজের সুযোগ? অনেক বেকার ছেলে মেয়ে আছে, ক্যাম্পাসের দিকে তাকালেই সেটা বোঝা যায়। গভর্নমেন্ট জবে তো অনেক বড় কম্পিটিশন। বেকারত্ব সমস্যা যাতে আরো সমাধান হয়। উদ্যোক্তারা বলছেন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি আর কর্মমুখী মানব সম্পদ তৈরিতে সরকারি মনোযোগ না বাড়ালে বাড়বে না কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানমুখী বাজেট তৈরি করতে হয়, তাহলে আসলে জোর দিতে হবে বিনিয়োগ বাড়ানোর উপর। এই মুহূর্তে যে তারল্যের একটি সংকট আছে, সেটাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা দরকার। দেশে মোট জনসংখ্যার 70% কর্মক্ষম মানুষ থাকলেও ক্রমেই কমছে যুব শ্রমশক্তির হিস্যা। এ অবস্থায় সমৃদ্ধির পথে জনমিতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে আসছে বাজেটে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রাইভেট সেক্টর সেভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারে, তাহলে সরকারের তো তহবিল তৈরি করতে হবে। আজ থেকে 5-6 বছর আগে একটা তহবিল তৈরি করা হয়েছিল, একদিন 1,000 কোটি টাকা হওয়া উচিত ছিল, যেখান থেকে আসলে সহজ শর্তে তরুণরা ঋণ নিতে পারবেন। বেকারত্ব দূরীকরণে আনুষ্ঠানিক খাতের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসএমই উদ্যোগ বৃদ্ধির জন্য বাজেটে পথ নকশা থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। নারী শান্তিরক্ষী পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, জানালেন প্রধানমন্ত্রী। দুর্যোগ এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী,
কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে উড়ে গেলেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। এবং সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তা, হুঁশিয়ারি আওয়ামী লীগের। রাঘব বোয়াল থেকে চুনোপুটি ছাড় পাবে না কেউই, বলছে দুদক। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।